নমস্কার। অবশেষে যেটা আমরা চাইছিলাম, অবশেষে অনেক দিন বাদে নিফটি কিন্তু 24,350-এর উপরে ক্লোজিং দিল। আজকের ক্লোজিংটা যদি বলেন, এক সময় 24,500-র উপরেও ট্রেড করছিল প্রথম দিকে, কিন্তু তাও ক্লোজিং বেসিসে 24,460 কিন্তু ক্লোজিং হিসাবে যথেষ্ট ভালো। এখন যদি আপনাদের সামনে এই দুটো লাইন আমি টেনেছিলাম, এখন আমার ক্ষেত্রে এই সাপোর্ট লেভেলটা এখন 24,300-তে চলে যাবে। 24,300 থেকে 400 এই লেভেলটা কেন বলছি, যদি ওই লেভেলটার মধ্যে আবার চলে আসে তাহলে তো এই যে ব্রেকআউট দিয়েছিল সেই ব্রেকআউট থেকে আবার ও এই এই জোনটার মধ্যেই ঢুকে যাবে, তাই না? তো তাই জন্য 24,300, 24,400 এই লেভেলটা কিন্তু এখন ইম্পর্টেন্ট, একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। এখানে একটা কথা বলে রাখা দরকার, তারপর আমি ইন্ডিভিজুয়াল কিছু স্টকে আসব, এবং আপনারাও অনেক স্টক নিয়ে প্রশ্ন করেছেন, সেগুলো নিয়েও আসবো। কিছু সেক্টর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং ইনভেস্টর হিসাবে, ট্রেডার হিসাবে আমি কি করছি সেটাও জানাবো। এবং জানেন আপনারা যে আমার আজ থেকে আমি সুইং ট্রেডিং যে চ্যালেঞ্জ আপনাদের সাথে বলেছিলাম 2-3 দিন আগে, সেই চ্যালেঞ্জটাও আজকে শুরু করেছি। তারও কিছু আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। এখানে একটা কথা বলি, আমার কমেন্ট বক্সে বিগত দিনে কিছু কমেন্ট পেয়েছি, যে যখন আমরা এই কথাটা বলি অ্যাজ আ ট্রেডার হিসাবে চার্ট দেখে, যে এইখানে একটু সাপোর্ট নিচের দিকে এলে এই সাপোর্টটা ভেঙে গেলে নিচের দিকে যেতে পারে, বা উপরের দিকে এই লেভেলটা ভেঙে গেলে উপরের দিকে যেতে পারে। এখানে এক দুজন লিখেছেন হ্যাঁ তাহলে ওই মানে দুদিকের কথাই তো হচ্ছে। তো দেখুন, এই ব্যাপারটা না প্রবাবিলিটির ক্ষেত্রে দুদিকের কথা যদি না বলে মানুষ, যদি লেভেল না মেনে যদি কাজ করে যে না এই সপ্তাহের মানে সপ্তাহের শেষে শুক্রবার দিন তো নিফটি 25,000-এ যাবে, এরকম যদি বলা হয় সেটা জ্যোতিষী ছাড়া আর কিছু হয় না। মানে সেটা তো বলা হলো এরকম। শুধুমাত্র আপনি যখন যদি এরকম বলে থাকেন, বা কেউ কেউ যদি বলতে এরকম শোনেন, তাকে শুধু একটা প্রশ্ন করবেন। সে যদি জানেই যে শুক্রবার দিন বা এই সপ্তাহে নিফটি 25,000-এ যাচ্ছে, তাহলে তাকে তার ট্রেডিং পিএনএলটা দেখাতে বলবেন, যে সে সোমবার উপরে যাবে, তো তাই সোমবার সে কল কিনে নিয়েছিল বা নিফটি বীজ কিনে নিয়েছিল, আর শুক্রবার সে বেচে দিয়ে লাভ করে নিয়েছিল, 25,000-এ নিফটি চলে গেল, 500 পয়েন্ট 600 পয়েন্টের র্যালি পেয়ে গেল। তাকে এরকমভাবে প্রত্যেক সপ্তাহে তার পিএনএলটা একটু দেখাতে বলবেন। ট্রেডিং পিএনএল, ইনভেস্টমেন্ট দেখাতে হবে না, কারণ ইনভেস্টমেন্ট তো আপনিও জানেন আমিও জানি, আজ থেকে 10 বছর বাদে 20 বছর বাদে নিফটি বা পুরো বাজার উপরের দিকেই থাকবে, সেটা নিয়ে কিছু নয়। কিন্তু অনেকে বলেন না না আমি একদিকের কথা শুনতে ভালোবাসি। দেখুন, একদিকের কথা অ্যাজ আ ট্রেডার হিসাবে আপনাকে সবসময় প্রবাবিলিটি নিয়ে চলতে হবে। নাহলে আপনি যদি মনে করেন যে আপনি একদিকের কথা বলতে পারেন নিজে, তাহলে ওই নিজে কল পুট কিনে দেখুন না কি হয়। দেখুন, যদি আপনি বলেন যে হ্যাঁ 25,000-এ তো যাবেই, বা যে বলছে তাকে বলুন যে আপনার ট্রেডিং পিএনএলটা একটু দেখাতে, তাহলেই হলো। যে জানবে যে শুক্রবার মানে সোমবার যে বলে দেবে যে শুক্রবার 500 পয়েন্টের উঁচুতে নিফটি বন্ধ দিতেই পারে, সে সোমবার নিজে কল কিনবে না? এটা তো হতে পারে না। সেটা কেন হয় না সেটা একটু প্রশ্ন করবেন, তাহলেই হলো। আমার চ্যানেলে আমি প্রবাবিলিটি নিয়ে কথা বলি, কারণ আমি নিজে নেমে ট্রেড করি প্রত্যেক দিন, আর ট্রেডার হিসাবে টেকনিক্যাল চার্টে সাপোর্ট রেজিস্ট্যান্স এই জিনিসগুলোই হয়। আসলে কি হয় দেখুন, এই যে আমরা বলি না সাপোর্টটা ভেঙে গেলে নিচে আসতে পারে, কেন আসতে পারে এটা বুঝতে হবে। আপনি বাই করলে যে আপনি লাভবান হবেন তা নয়। একটা একটা ব্যাপার ভেবে দেখেছেন, আপনি ধরুন একটা স্টক 100 টাকায় বাই করলেন, তাহলে কি আপনি লাভবান হবেন? না। আপনি 100 টাকায় বাই করলেন, তার সাথে সাথে এটাও আশা করলেন যে আপনার মতো অনেকেই আছে যারা ওই স্টকটাকে শুধুমাত্র 100 টাকায় নয়, 101 টাকাতেও নিতে চায়, 102 টাকাতেও নিতে চায়, মানে ডিমান্ড আরো বেশি আছে অনেক লোকের। তাহলেই আপনি সাকসেস পাবেন অ্যাজ আ ট্রেডিং, তাই তো? নাহলে 100 টাকায় কিনে আপনার তো হবে না। সুতরাং এখানে সামগ্রিক অন্যান্য মানুষরাও কি ভাবছে সেটাও নির্ভর করে, যেটা চার্টে আসে। ঠিক আছে? তাই জন্য আমরা বলি যে এই লেভেলের উপরে গেলে ভালো, এই লেভেলের উপরে গেলে একটু ডিমান্ড আসছে, বা এই নিচে এসে গেছে, নিচে একটা সাপোর্ট জোন, যেখানে আগে অনেকের সাপোর্টের মনে করেছিল তারা করবে। আপনাদের একটা উদাহরণ দিই, এখনই তো অনেকে যারা ইনভেস্টমেন্ট করতে পারেননি, 22,000-এ এসেছিল, তাদের একটা মনে খচখচ করছে না যে আবার যদি এই 21,700 বা 22,000 লেভেলে আসে, আপনি নিজেই বলুন না আপনি কিনবেন কিনা? এই যে মানসিকতা যে এখানে এলে কিনবো, এটাই একটা সাপোর্ট তৈরি করে দিয়ে গেছে, তাই আমরা বলি এই জিনিসটা সাপোর্ট।
এবার ভাবুন আপনি, অনেকেই তো ভাবছেন এখানে এলে আবার কিনবো কেন, চান্সটা মিস হয়েছে, কিন্তু এখানে নিফটি এলো, তার সত্ত্বেও নিফটিটা এখানে টিকলো না, এখান থেকে ভেঙে গেল সাপোর্টটা। তার মানে কি? তার মানে যতজন এখানে কিনবে বলে ভেবেছিল তার থেকে বেশি সংখ্যক লোক এখানে বেচবে বলে ভেবেছে, তাই জন্য তো নিচে এসেছে, তাই জন্য সাপোর্ট ভেঙে গেলে এটা বিয়ারিশ। এইভাবেই তো দেখা হয়, এই জন্যই এটাকে সাপোর্ট বলা হয়, যেহেতু ইমোশনটা কাজ করে। আর শেয়ার মার্কেটে ইমোশনই আছে। ওই বলে দিলাম এই তো নিফটি মে মাসে 25,000-এ যাচ্ছে, নিফটি মে মাসে 23,000-এ যাচ্ছে, এইভাবে এইভাবে অ্যাটলিস্ট ট্রেডিংটা হয় না। যারা পারে তাদেরকে বলুন পিএনএলটা দেখাতে, ব্যাস এইটুকুনি বলবো, তাই না? ওকে, চলুন। আর হ্যাঁ, আমার সাথে, হ্যাঁ আমি অবশ্যই, আমি আপনাদের সাথে দুদিন আগে সুইং ট্রেডের ব্যাপারটাও শুরু করেছিলাম, আমার ধানের অ্যাকাউন্টে দেখিয়েওছি, সেইটা চালু করেছি, তার একটা ছোট্ট আপডেট দিয়ে নিই। আমি মোটামুটি 7L নিয়ে ওখানে ট্রেড শুরু করেছি। মোটামুটি প্রথম দিন জানেন ওপেন পজিশন কিছু দেখানোর যায় না, তবে হ্যাঁ আমার ওপেন পজিশন আছে, এইটুকুনি আমি বলছি। এখন অনেক রেগুলেশন হয়েছে, আমার ওপেন পজিশন আছে এবং সেটা দিয়ে আমি চলছি। সেক্টর নিয়ে কথা বলা হয়তো যায়, আমি সেক্টরে বলছি, আমি ফিনান্স সেক্টরে আছি তো, এবং সেক্টর এইটুকুনি বলতে পারবো। স্টকের নাম নিয়ে তো আলোচনা করা যায়ও না, তবে যখন ট্রেডগুলো শেষ হয়ে যাবে বা হয়ে যাবে, আমি ট্রেড অ্যানালিসিসটা অবশ্যই আপনাদের সামনে আনবো, এবং পিএনএল তো সব থাকবেই মে মাসে কি হলো না হলো। আশা করব এই সিরিজটা আপনারা লার্নিং পারপাসে নেবেন এবং আপনাদের ভালো লাগবে, সে আমার লস হোক লাভ হোক যাই হোক, অ্যাটলিস্ট লার্নিংটা আপনারা পাবেন বলে আশা করি, আমি সব বলবো। আচ্ছা, এবার আসি কিছু স্টক নিয়ে আলোচনা। নিফটি নিয়ে আরেকটু বলে নিই, এই এখন তো সাপোর্ট লেভেলটা আমার কাছে পার্সোনালি 24,300 থেকে 24,400 লেভেল। উপরের দিকে কোন দিকে আমি দেখছি? উপরের দিকে জানেন আমি টার্গেট হিসাবে দেখি না কিছু, তবে এই যে উইকটা করেছিল তার যে হাই 24,600, ওই ব্যাপারটা একটু আছে। প্রথমে ওপেন ইন্টারেস্ট হিসাবে কিন্তু 24,500 এই লেভেলে অনেক কল রাইটাররা আছে। 24,500-তে কল রাইটাররা আছে মানে একটু তুল্যমূল্য লড়াই চলবে বুলস এবং বিয়ারের সাথে। যদি 24,500 লেভেলটা বা 530 এই লেভেলের উপরে টিকে যায়, 550-এর উপর টিকে যায়, তাহলে কিন্তু আরও একটু উপরে যাওয়ার যথেষ্ট চান্স আছে। সেক্ষেত্রে আমি বলেইছি যে পরের যে সুইং দেখুন, একদম টেকনিক্যাল চার্ট অনুযায়ী বলছি, পরের যে লেভেলটা সেটা 23,800 মানে 24,800-র কাছাকাছি আসে। সেটা কখন হবে কেউ জানে না। আমাকে যদি জিজ্ঞেস করেন এই সপ্তাহেই হবে, আমি জানি না। সময় বলে দিতে পারে তো খালি ভগবান না, আমরা ভগবান নই, আমরা ট্রেডার। আমরা শুধু লেভেল অনুযায়ী কাজ করব, লেভেল অনুযায়ী দেখব, সেই অনুযায়ী সাপ্লাই ডিমান্ড কেমন চলছে সেই অনুযায়ী দেখব, চার্ট পড়ব, চার্ট দেখে টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে লজিক্যালি ডিসিশন নেব। ঠিক আছে? এই ব্যাপারটা যদি ভালো লাগে প্লিজ নিচে একটু কমেন্ট করে জানাবেন। এবার আমি আসি উপরের দিকে আর নিচের দিকের আমি লেভেলগুলো কিছু আলোচনা করলাম। এবার আসি আমি কিছু স্টকে নিয়ে, একটা দুটো স্টক, জাস্ট কোনো রেকমেন্ডেশন বা কোনো বাই সেল হোল্ড নয়, আপনাদের কিছু প্রশ্ন এসেছে তাই জন্য বলি। সিডিএসএল এর Q4 রেজাল্ট এসেছিল আজকে, Q4 রেজাল্ট খারাপ হবে সবাই জানে, তাই খারাপও এসেছে, তাই জন্য আজকে কিন্তু 4% মাইনাসেও খুলেছিল। কিন্তু মনোপলি স্টক, ডিমান্ড একটু আছে, আজকে কিন্তু আবার মানে বন্ধ হতে হতে প্রায় অনেকটাই রিকভারি করে উপরে 1300 টাকার উপরেই বন্ধটা দিল। তবে কখনো কি কারেকশানে আসবে না? আবার শেয়ার মার্কেটে কোনো স্টক উপরে সবসময় থাকে না, সে কারেকশান দেবেই দেবে, আজ হোক কাল হোক, 1 মাস বাদে হোক 2 মাস বাদে হোক, কারেকশান পাবেন। কিন্তু কারেকশন পেলে তার সদ্ব্যবহার করতে হয়। যে স্টককে আপনার ভালো লাগে, যার বিজনেসকে আপনার ভালো লাগে, যার মনে হয় যে বিজনেসের স্টেবিলিটি আছে, সেই সব স্টকে ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই দেখবেন। কিন্তু ওই মনে রাখবেন, ইনভেস্টমেন্ট করার সাথে সাথে যে স্টকটা রকেট গতিতে বাড়বে তা নয়, স্টকের চাল আপনাকে জানতে হবে। স্টক কখনো সরল রেখায় বাড়ে না, উঠে নামে এইভাবেই বাড়ে। এই যখন উঠছে তখন ভাল লাগছে, নিয়ে নিলাম, তারপর যেই দেখবো এই বাবা নিচে নামছে তো চলো বেচে দিই, বেচে বেরিয়ে যাই, সে আমি বিজনেস দেখলাম না, শুধু দাম দেখে নিলাম। সেভাবে হয় না, শুধু দাম দেখে তো ইনভেস্টমেন্ট হয় না, তাহলে ট্রেডিং হয়। সেক্ষেত্রে স্টপ লস রেখে জেনে বুঝে কাজ করবেন। আর যদি সুইং ট্রেডিংয়ের সম্বন্ধে জানতে বুঝতে চান, তাহলে আমার কোর্সও শুরু হচ্ছে 8ই জুন থেকে। এখন এনরোলমেন্ট শুরু হয়ে গেছে এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এখন কিছু ডিসকাউন্টও চলছে। গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সেও দেওয়া আছে। সেখানে ইনস্টল করলেই আমার কোর্সটা পেয়ে যাবেন, সেখানে এনরোলমেন্ট করে নিতে পারেন সুইং ট্রেডিং নিয়ে স্পেশালি কোর্সটা। ঠিক আছে? অনেক কিছু নতুন নতুন জিনিস এবং প্র্যাকটিক্যাল অনেক কিছু জিনিস জানতে পারবেন বলে আশা করি। আচ্ছা, এবার আমি আসি কিছু একটা দুটো সেক্টর নিয়ে। সেটা হচ্ছে একটা সেক্টর
পিএসইউ সেক্টর এবং ডিফেন্স সেক্টর এটা নিয়ে বলবো। পিএসইউ সেক্টর কেন? কারণ আমি জানি অনেকেই আমি আপনাদের এক সেকেন্ড, অনেকেই পিএসইউ সেক্টরে কিন্তু অনেকে ফেসে আছেন, কোট আনকোট, অনেক স্টক নিয়ে ফেসে আছেন, এটা আমার কাছে প্রশ্ন আসে, তাই জন্যই বলছি। দেখুন, পিএসইউ সেক্টরটা গভর্নমেন্টের উপর নির্ভর করছে। এতদিন যখন পেন আপনি সহ্য করেছেন, এখন তো একটু কনসলিডেট করছে। আর একটু দেখা যায় পিএসইউ সেক্টরটার চার্ট এখন এই ইদানিং যে খুব একটা খারাপ তা নয়, এই লেভেলের নিচে চলে গেলে আবার একটু খারাপ হবে। তাছাড়া যতক্ষণ এরকম কনসলিডেট করছে ততক্ষণ ঠিক আছে, তারপর দেখুন ব্রেকআউট দেয় কি ব্রেকডাউন দেয় সেটা আমাদের দেখার। দেখুন, এই সব যে কথা বলছি তার মধ্যে একটা জিনিস আপনি মনে রাখবেন, যুদ্ধের যদি কোনো নেগেটিভ বাজে নিউজ আসে শেয়ার মার্কেটের ক্ষেত্রে, তখন কিন্তু চার্ট কাজ করবে না। ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্স, ব্রেকআউট, ব্রেকডাউন, এগুলো কিচ্ছু কাজ করবে না। তখন বাজে খবর এলে নিচের দিকেই যাবে, ভালো খবর যদি আসে তাহলে উপরের দিকে যাবে। যদি কখনো শুনেন হ্যাঁ সেনাবাহিনী এসে বলে দিল যে আমাদের যা করার হয়ে গেছে, অপারেশন যা করার হয়ে গেছে বলে ভিডিও রিলিজ করলো, বা যাই ওনাদের যা বলার বলে দিল, মানে তাহলে বাজার মনে করে নেবে যাক যুদ্ধের ব্যাপারগুলো হয়ে গেল। দেখুন, রিয়েল টাইমে তো যুদ্ধের বর্ডারে কি হচ্ছে আমি আপনি জানবো না, জানা উচিতও নয়। তো সেটা তো যখন যদি বলে দেয় তাহলে পরের দিন দেখবেন মার্কেট একদম রিলিফ র্যালি করে গেল, ভালো। আবার যদি দেখেন না একটা লং টার্ম একটু মিডিয়াম টার্ম যুদ্ধে জড়িয়ে পড়ছে বলে মনে হয়, তাহলে একটু খারাপ হবে। এই ব্যাপারগুলো আছে, এই রিস্কটা কিন্তু এই সময় আছে, এবং এটা মেনে নিয়ে কাজটা করবেন। ঠিক আছে, এটা মেনে নিয়ে কাজ করবেন। আচ্ছা, এবার আমি আসি পিএসইউ সেক্টর নিয়ে বললাম, ডিফেন্স সেক্টর নিয়ে। ডিফেন্স সেক্টর যদি দেখেন, ডিফেন্স সেক্টরের বেশিরভাগ স্টক কিন্তু ভালো পারফর্ম করছে, এবং ভালো পারফর্ম করার কারণও আছে। যেমন মাঝগাঁও ডক ভালো পারফর্ম করছে, হ্যাল ভালো পারফর্ম করছে, ইদানিংকালে ভালো পারফর্ম করছে। দেখুন, ভালো পারফর্ম করার কারণও আছে, তবে একটা ফোমোর বশবর্তী হয়ে কিন্তু উপরের দিকে জিনিসগুলোকে নিয়ে আবার ফেসে যাবেন না। সাপোর্টে জিনিসগুলো এসেছিল, সাপোর্টে আবার আসবে, আজকে না হোক কয়েকদিন বাদে, কয়েক মাস বাদে সাপোর্টে আসবে। তখন আরামসে জিনিসগুলো দেখবেন। যারা ট্রেড করছেন, যারা ইনভেস্ট করছেন, তাদের লং টার্ম ভিউ, তারা ঠিক আছে, তারা এক এক রকমভাবে অ্যাকুমুলেট করতে পারেন, তবে একসাথে টাকা দিয়ে অ্যাকুমুলেট করবেন না। ঠিক আছে। আর অ্যাজ এ ইনভেস্টার হিসাবে কি, হ্যাঁ আমি বলেছিলাম 24,350-এর উপরে ক্লোজিং দিলে, 370-এর উপর ক্লোজিং দিলে আমি বাদবাকি যে 50% ফ্রি ক্যাশ আছে সেগুলো ইনভেস্ট করব। আমি টুকটাক ইনভেস্ট সেগুলো করে দিয়েছি আজকে, মোটামুটি অ্যাজ আ ডিসক্লেমার বলা থাকলো। তবে আমি একদমই বলছি না আমি ইনভেস্ট করছি বলে আপনাকেও করতে হবে, না হবে তা নয়। তবে সবারই আমার মনে হয় মার্কেটে ইনভেস্টেড থাকাটা উচিত। কোন লেভেলে করলেন 10 বছর 20 বছর বাদে, দ্যাট ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিছুটা ইম্পর্টেন্স থাকে, বাট এখন যা লেভেলে আছে খুব একটা নয় যে আপনি 5% নিচে করলেন বা 5% উপরে করলেন। লং টার্মের ক্ষেত্রে সেটা অতটা ম্যাটার করে না, আপনি তো হাইতে করছেন না। কিন্তু ইনভেস্টেড থাকুন। অ্যাটলিস্ট আমি এসআইপি বন্ধ করিনি, আমি আমার মানে কি বলে ভালো ভালো স্টকগুলোকে বেচে বেরিয়ে যায়নি, যেগুলোর উপর ভরসা আছে সেগুলো আমি রেখেছি। এই ব্যাপারগুলো টুকটাক, ট্রেডিং তো আলাদা ব্যাপার। ওকে। আচ্ছা, ইন্ডিয়া ভিক্স নিয়ে কথা বলি। দেখুন, মার্কেট আজকে বেড়েছে, তার সত্ত্বেও ইন্ডিয়া ভিক্স কিন্তু নামগন্ধ করছে না। আজকেও দেখেন 0.44% বেড়েছে বই কমেনি। তার মানে কি, ভিক্স কিন্তু ভোলাটিলিটি এখনো আছে, ওই যুদ্ধের ব্যাপার বলুন যাই বলুন, রাতের দিকে কি হয় এই ব্যাপারটা আছে, তাই জন্য ভিক্স কিন্তু এখনো এলিভেটেড আছে। 18 লেভেলটা কিন্তু যথেষ্ট বেশি। আপনারা যদি একটু দেখেন, আমি ডেইলি ক্যান্ডেলে আছি, আপনি যদি দেখেন, এই আমি যদি একটা বক্সের মতো টেনে দিই, এই রিসেন্টলি অন অ্যান অ্যাভারেজ এর মধ্যে কিন্তু থাকতে নিফটি পছন্দ করে। যে লেভেলটা হলো আপনার 12 থেকে 14 ধরে নিন, আর 12-র নিচে 10, এইগুলো হচ্ছে লো ভোলাটিলিটি। আর মিডিয়াম ভোলাটিলিটিকে এটা ভাবতে পারেন, কিন্তু এখন 18, 20, মাঝে তো 20-25ও গেছিল, সেগুলো কিন্তু একটু হাই ভোলাটিলিটি জোন। এটার দিকে একটু যারা স্পেশালি অপশন ট্রেড করেন তাদের একটু মাথায় রাখবেন। আজকে ব্যাংক নিফটি একটু আন্ডার পারফর্ম করেছে। এসবিআই এর রেজাল্ট কালকেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এসবিআই এর রেজাল্ট বাজার যা চেয়েছিল অতটা হয়নি। কোটাক ব্যাংকের রেজাল্টও খুব একটা ভালো হয়নি, প্লাস কোটাক ব্যাংক এতদিনে অনেকটা র্যালিও করেছে। সুতরাং আজকে তাই জন্য ব্যাংক নিফটি একটু দাঁড়িয়েছে, তাও 0.36% বা 195 পয়েন্ট ব্যাংক নিফটির কাছে এমন কিছু নয়।
ঠিক আছে, মোটামুটি স্মল ক্যাপ মিড ক্যাপ আজকে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। আজকে মনে হয় একটু পোর্টফোলিওটা ভালো হবে মানুষের। তবে আমি এর উপর একটা ভিডিও করব, যদি ভিডিও চান তো নিচে প্লিজ কমেন্ট করবেন যে মার্কেট ইন্ডেক্স লেভেলে বাড়ছে কিন্তু আমাদের হয়তো অনেকের পোর্টফোলিও সেই অর্থে গ্রিন হচ্ছে না বা সেই অর্থে ভালো পারফর্ম করছে না। এইটার কি রেমিডি বা কি করা যেতে পারে তা নিয়ে যদি ভিডিও চান প্লিজ নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এর উপর ভিডিও বানিয়ে দেবো। মোটামুটি এই ছিল আমার উপস্থাপনা। একটু সাবধানে ট্রেড করবেন, যাতে বারবার বলি ওয়ারের একটা ব্যাপার আছে সেটা থাকবেই। তবে নিফটি ভালো বন্ধ দিয়েছে, ভালো ক্লোজিং বেসিসে ভালো করেছে। ঠিক আছে, ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর যারা সঞ্জয় টক্স চ্যানেলটা সঞ্জয় টক্স অ্যাপটা এখনও ইনস্টল করেননি, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নিন। ওখানে আমার সুইং ট্রেডিংয়ের কোর্সটা করা আছে, যদি চান তো এনরোল করে চেক আউট করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।